ভোর 4:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ি, দোতলা এক বারান্দা পর্দা সরে গেলেন দুপাশে তীব্রতর গতিতে। পর্দার বাইরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণে শুভ্রবর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভিতরে, কিন্তু শ্যামবর্ণের মেয়েটা ভাবাবেগ হলো না, লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতরে নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চস্বরে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়াত্মক চোখে রুমের বাইরে তাকাতেই বারান্দা অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পিছনের দিকে সরে গেল দুপা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতে শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটার পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যা। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলি এবড়ো তেবড়ো পা ফেলে আবার বারান্দা আসলো। বারান্দা রেলিংয়ে হাতের তালু দেখল। সকালে মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীর। শরীর বেয়ে নেমে গেল শিরশিরানি, এক নাম না জানা অনুভূতি। সকালে এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে অট্টহাসির শব্দে মেয়েটার চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাফিস উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির, মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইসরাত নাসি। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না, বলা গেলে দেখাই যায় না। তবু এই দেখা যায় না এরই মধ্যে আমাদের পরিবার একটা। কবেই আমাদের পরিবারে ফাটল ধরত যদি না চাচা আব্বাদের মধ্যে অটুট বন্ধন না থাকতো। ও হ্যাঁ, আমাদের বাবা চাচা 4 ভাই এবং 2 বোন, সবাই নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূর প্রবাসে থাকেন ওনার ছেলে ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল, ওনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইন, মেজ ছেলে সৈয়দ জায়ান এবং ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেনি বিভিন্ন সমস্যার জন্য। কবে আসবেন তাও জানি না। তারপরও এখনও পরিবার চালাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা, আর সেজ চাচা সৈয়দ সোহেব। চাচুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম ইমরান আর মেয়ের নাম আনিকা। ইমরান হলো আমার বন্ধু আর আনিকাটা নেকা হয় ধরুন, একে আমি 2 চোখে সহ্য করতে পারি না। ছোট চাচু সোহেব, ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরো রসগোল্লার মতো, গুলুমুলু সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। সৈয়দ বাড়ি আমি একমাত্র শ্যামলা বর্ণের, আর সবাই সুন্দর। এক একজনের তুলনা দেখতে সুন্দর ও শুভ্র। হ্যাঁ, বড় ফুপু লুৎফা বেগম 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা, বিবাহ হয়েছে 7 বছর আগে। 1 ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিস বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মম আমার আর ইরহামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত মানুষ, অনেক সময় আমি নিজেও ভুলে যাই ওদের নাম। যাই হোক, অন্য আরেকটা কথা বলতে ভুলে গেলাম। পুরো কাজিন গ্রুপ আমাকে বেয়াদব নামে আখ্যাত দেওয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদব, অভদ্র, বেটা ছেলে নামে ডাকে। কেউ কিছু বলে ও নাসিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার চেয়ে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দ। সবাই যখন বেয়াদব বলে আমার ডাকে তখন নিজের কাছে নিজে ছাক্কাস লাগে। পেছন থেকে এসে ইসরাত আমাকে চেপে ধরতে
চোখ মেলে তাকালাম। ইসরাত ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অবির্ভূত করছে। বাগানে ফুলের গাছগুলো কিছুটা মিয়ে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে। সকালে সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে। ইসরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ি পিচঢালা উঠানে এসে জড়ো হলো নাসির সাহেব, শোয়েব সাহেব, সৈয়দও ঘুমান্ত ইরহাম। শোয়েবের রুর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সৈয়দ ইরহামকে ধমকাধমকি করছে ঘুমানোর জন্য। ইরহাম তবু নিবু নিবু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলল। নুসরাত মনে মনে গুনল 1 2 3। গোনার আগে গালে দাবাং থাপ্পড় পড়ল ইরহামের। এক থাপ্পড়ে খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে শোয়েবের দিকে। হা করে তাকিয়ে থাকতে তারপর কাঁদো কাঁদো গলা জিজ্ঞেস করবে, আব্বু মারলে কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো শোয়েবকে। আব্বু মারলে কেন? শোয়েব তেড়ে মেরে এসে বললেন, আরেকটা খাবি? ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করল। শোয়েব বলে, ঘুমিয়ে গিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারব? এত বড় দামড়া ছেলে, ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটাতে বের করতে হয়, যত সব রাবিশগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাবা না মীর জাফর, তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না। তার ফুলের মতো টসটসে গাল এই লোক থাপ্পড়ে রক্তাক্ত করে ফেলেছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণে বেয়ে পানি এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। শোয়েব বকাবকি করে ভাইয়াদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়ে বড়ে পা বাড়ালো বাবার পিছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইসরাত দুজন দুজনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত, তবু ইরহামের বিরক্ত আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতে ডাইনিং টেবিলের সামনে দেওয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলো টেবিলের ওপরে। সকল রুমে দরজা খোলা তীব্র শব্দ শোনা গেল। একে একে ধপ ধপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 মিনিটে সে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন নেসা সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝ চেহারে। তার যে সোজা চেয়ার সেটাই খালি রইল, কেউ বসল না সেখানে। মেহরুন নেসা দীর্ঘ শ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেনি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিল সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহনুরের নেশার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখা যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছে বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টে ভেঙে বিড়বিড় করল, যত সব আদিক্ষেতা। ভ্যাভু করে কান্না করছে ছেলের জন্য, আর ছেলে নাই খোঁজ দেশে আসার। নাজমিন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। আকস্মিক মাথা ব্যথা অনুভব হতে নুসরাত চোখ মুখ কুঁচকে পিছনে তাকালো। পিছনে তাকাতে নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখল ইসরাতের মুখে তেলে জবজব হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগে নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরও কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়া বেগে উড়ে গেল। ইসরাত হি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বলল, দুটো মুখ কিছু না দিয়ে কি বানাচ্ছিস? মুখের অবস্থা তোদের তুলনায় এই রহিমা ফেস ভালো,
ও নিজের মুখে যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে ক্যাট করে, তোদের শোনা খুব ভালো লাগে না তাই না? ইসরাত বিরক্ত হয়ে বলো, উফ আম্মু ভালো লাগছে না, কথা বলো না তো। নাজবিন বেগম কিছু বলার আগেই নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলে ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেট দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিলেন। ধীরে ধীরে সবাই নিজ প্লেটের খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহনুন্নেসা স্যামসাং অল মডেলের মোবাইলের ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন, গম্ভীর গলায় বলেন, আম্মা আপনাকে না বললাম ওই রিংটোন চেঞ্জ করার জন্য, তাহলে এখনও করেননি কেন? মেহনুন্নেসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিল। ভেংচি কেটে বলো, আমি কানে শুনবার পারি না, তাই তো এই রিংটোন দিয়েছি। তোমরা বেশি কথা কইবা লাগব না। এই ইংটনের সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লইও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইশরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহনুন্নেসা মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলান সাহেব বলেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? মেহরুন্নেসা খাবার খাওয়া রেখে বলেন, বাবা তুমি কিনা লাসো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশে থেকে কেউ ফিসফিস করে বলল, পাপা বলে দাও না। মেহরুন্নেসা কপালে ভাঁজ ফেলে বলো, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে, তারপর ভিডিও এর দিকে তাকিয়ে বলেন, আমার একটা কথা বলার ছিল। এত হেয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ও পাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিয়ে নিজের কাছে বড় গলায় সালাম দিল। মেহনুন্নেসা সালামের উত্তর দিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে আরশ? আরশ নাম শুনলেই নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতে দেখল ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারা দু বোনে কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশে থেকে বলো, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল করিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালে ভাত শীতল হলো। হেলান সাহেবের দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল হালকা ধরনের শিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ে অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেল। সবাই খাওয়া দাওয়া থামিয়ে একে অপরের এক প্রশ্ন করে চলছে। মেহনুন্নেসা চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখের জল মুছলেন। আরে দাদি কাঁদছো কেন? এই যেন পাপা তোমাকে জানাতে চায়নি। আর সে নিরেট গলার স্বর। মেহনুন্নেসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে অনেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহনুন্নেসা উচ্চ শব্দে হাসলেন। হেলান সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আইসা দিমনের সুন্দর দেখে একটা মাইয়ার সাথে তোর আর জাইনের বিয়া, তোরা আসবি? আমি আর ভাইয়া এখনও শিওর না। আরও সে শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানের হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলা সাহেব বলেন, আমার নাস্তা করছো? হয়। তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছ তুমি? মেহরুন্নেসা মাথা নাড়ালেন। হেলান সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? দাঁড়া দেখাই। মেহরুন্নেসা ব্যাক ক্যামেরা করতে নুসরাত পেলেন।
নিয়ে উঠে দাঁড়ালো। পিছনে পিছনে ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহরুন্নেসা পিছু ডাকলেন, এই সেমরি কই যাও? আমগো আব্বা সাথে কথা কও। দুজনে একজনের পিছে ফিরে তাকালো না। তাদের বয়ে গেছে ওনার সাথে কথা বলতে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন, নুসরাত। নেই উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিশ করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল। যেই দিকে দু বোন গিয়েছে ওই দিকে। দুদিন পর বাড়িতে রান্নার ধুম পড়েছে। আজকে প্রবাস থেকে পুরোপুরিভাবে শিফট হবে বাংলাদেশে হেলেন সাহেব। তার 3 ছেলেকে নিয়ে দেশে ফিরছেন দীর্ঘ 12 বছর পর। তার ছেলেরা কি শিফট হবে সেটা এখনও জানা যায়নি। হেলাল সাহেব জানিয়েছে তিনি তার স্ত্রী বাংলাদেশে শিফট হবেন। দরজার ঠক ঠক শব্দ হলো। বাড়ি থেকে ভিতরে আসার জন্য অনুমতি চাইল বৌমা ঝর্ণা। কি করছো নুসরাত আর ইসরাত? এই তো ছোট ফুপি, বিয়ের ভিডিও দেখছি। এই সকল ভিডিও দেখা বাদ দিয়ে গিয়ে গোসল করো। ভাবিরা যে কোনো সময় পৌঁছে যেতে পারে। নুসরাত জিজ্ঞেস করলো, আচ্ছা যাচ্ছি গোসল করতে, আগে একটা প্রশ্নের উত্তর দাও। ভুরু কুঁচকে বলেন ঝর্ণা বেগম। কি? ল্যাপটপের দিকে ইশারা করে ছোট 3টি বাচ্চাকে দেখে বলেন, এই ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও তো আরশ, তোদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারোস না? বিরক্ত নিয়ে ইসরাত বলল, চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে। কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। দেখো তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও গোসল করতে যাও, আপা পরে আমাকে বকবে। পিছন থেকে ডেকে উঠল নুসরাত, বৌমা কয়টার ফ্লাইটে আসবে? দুপুর 2টার ফ্লাইট। এখন কয়টা বাজে? 1:15। ছোট কর বলে ও বলে উঠল ইসরাত। ঝর্ণা বেগম বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে বলে, একজন আরেকজনের ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই। তার রুম থেকে চিৎকার করে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল হতে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো। দোতলা থেকে নুসরাত ড্রয়িং রুমে আসলো। দাদি মেহরুন্নেসা নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসলো। বুড়ি কিঞ্চিত বিরক্ত হলো নুসরাতের ঘষাঘষি দেখে। এই তুই আমার লগে লাইগে বসস কেন? আরে বুড়ি এত রাগ করো কেন? আর তোমার সাথে লেগে বসবো না তো কার সাথে লেগে বসবো? আজ জামাই নেই বলে তোমার মতো বুড়ির সাথে লেগে বসতে হচ্ছে। যা সর এইখান থেকে। উফ দাদা এরকম করছো কেন? তাহলে কি রকম করুম? তোর সাথে বইলা দে আমারে ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে উঠো কেন? মনে হয় তোমার ওপর কেউ মরিচ ছিটিয়ে দিয়েছে। মুখ কিছুটা বাঁকিয়ে মেহরুন্নেসা বলেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত হঠাৎ ডেকে উঠল, দাদা? কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে কইরা দেওয়ান লাগবো? আচ্ছা মনে থাকবে দাদা বলে গান শুরু করলো নুসরাত। কিয়ৎকাল পর আবার সিরিয়াস হয়ে গেল। দাদা আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসবে। তোর কি হয়েছে? তোর ঈর্ষা করছিস নাকি আমার নাতিকে? আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেয়ে দিয়ে কাজ নাই। কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের ঘর বাইরে গিয়ে কি করবি? যখন ধাক্কা দিয়ে বাইর কইরা দিবে তখন বুঝবা আসল মজা। আরে বুড়ি চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। আসলে ওই জামাইয়ের বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ভুরুকুচকে জিজ্ঞেস করলেন মেহরুন্নেসা, কি? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব? কথাটি বলে হা হা করে হাসতে লাগলো।
হাসতে হাসতে মেহেরুন্নেসা গায়ে ঢলে পড়ল। মেহেরুন্নেসা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিল। হাত উঁচু করে বলেন, গা ঘেঁষাঘেঁষি করবি না, আরেকবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহেরুন্নেসা কথা পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিল নুসরাত। গোসল শেষ করে ইসরাত উপরে তলা থেকে নিচের তলায় নামছিল। মেহেরুন্নেসা ইসরাতকে খেয়াল করে বলল, আমার সোনা নাতিরা আইসে, ওর মতো হইতে পারিস না, সারাদিন শুধু হা হা হি হি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো, আবার তার দাদির দিকে তাকালো। দাদি প্রচুর খুশি মনে হচ্ছে। মেহেরুন্নেসা হাত বাড়িয়ে ইসরাতকে জড়িয়ে ধরলো, নিজের পাশে বসালো। ইসরাতের দিকে ইশারা করে বলল, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলের মতো ঘোরাঘুরি করিস, তোর বিচ্ছিরি দেখতে লাগে। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের 3 পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সালোয়ার পরেছে। প্রসাধনীর ছোঁয়া নেই গোলাকৃত সাদা মুখটায়। ইসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর করে সেজে গুছে ঘুরছিস? আঙুল তুলে ইসরাতকে ভেঙে হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা হাত তুলে নুসরাতের বাহুতে আঘাত করলো। এই তুই আমার নাতিটারে নিয়ে হাসছিস কেন? হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত, কিন্তু হাসি থামালো না। হাত দ্বারা মুখ ঢেকে মুচকি মুচকি হাসতে লাগলো নুসরাত। দেখ বেজালটার অবস্থা দেখ, মার খেয়েও হাসছে। নুসরাত ইসরাতের দিকে তাকালো কিছুক্ষণ, ওপর নিচ মাথা নাড়ালো দুজন। তারপর আকাশে বাতাসে কাঁপিয়ে দুবোন হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা মুখ ফুলিয়ে তাকালেন ইসরাতের দিকে, মিনমিন করে বলেন, তুইও